মুখ থুবড়ে পড়েছে নগর পরিবহন সেবা। আলোচনাতেই বন্দি রুট রেশনালাইজেশন। বাস কিনতে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। সমাধানের চেষ্টায় ডিটিসিএ। সরকারকেও তৎপর হওয়ার তাগিদ। মার্জারের আলোচনায় থাকা 5 ব্যাংক থেকে 84,000 কোটি টাকা লোপাট। ফেরানো প্রায় অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। একীভূত হতে রাজি নয় দুটি, পর্যালোচনা করে সিদ্ধান্ত। এজলাসে বিচারকের সামনেই সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দার ঝড়। জড়িতদের কঠোর শাস্তি দাবি। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের তাগিদ সংস্কার কমিশন প্রধানের। বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা। জ্বরের দ্বিতীয় দিনেই পরীক্ষার পরামর্শ। চলতি শরতে প্রকোপ বাড়ার শঙ্কায় মশা নিধনে জোর দেওয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। মুখ থুবড়ে পড়েছে রাজধানী সহ আশপাশের 5টি জেলায় চালু হতে যাওয়া বিশেষায়িত বাস সার্ভিস নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে ধারাবাহিক আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সহ অংশীজনেরা। প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ব্যবসা পরিচালনায় সহজ শর্ত ও নতুন পরিবহন যুক্ত করতে ব্যাংক ঋণ সুবিধা চায় পরিবহন মালিক সমিতি। গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে রুট রেশনালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে সরকারের অপারগতা ও সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রকল্প বাস্তবায়নে এখনও আশাবাদী ডিটিসিএ। শরীফ রুবেল ও নুরুল আলম নয়নের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নেয় সরকার। 3 বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের। 23টা কোম্পানির গাড়ি আমরা রেশনালাইজ করে মাস 2-1 মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওই জায়গাটায় ওনারা এখনো সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি। একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসিএর নির্বাহী পরিচালক। রুট কোনটা হবে না এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি, সেটার উপরে তারাও পর্যালোচনা করছে। তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, বাস যুক্ত করার শর্তগুলো কঠিন। ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ। আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো। শর্তগুলো বেশ কঠিন, এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না। তো এতে একটু সময় লাগছে। 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা। এইখানে 100 জন বা 100টা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া, এটাই ডিফিকাল্ট। পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই। এক্ষেত্রে সরকারকে আরও তৎপর হবার পরামর্শ তার। প্রায় 10 বছর 15 বছর চেষ্টাই করে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে, পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয়। এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে, যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে। ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে। 3 হুইলারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে, ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলোকে ভালো ম্যানেজমেন্ট করতে হবে। ডিটিসিএর তথ্য বলছে, বাস রুট রেশনালাইজেশনে সচল রুটের সংখ্যা 95টি, বিআরটি এর হিসেবে 110টি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে 7টি। 3টি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত 42টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যে 2 ব্যাংক এক হতে চায় না, তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা 2 মাফিয়া, সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে।
নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জারের আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অপরূপ সাজে সেজেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের শাপলা ও পদ্মবিল। শিশির ভেজা পদ্মের পাপড়িতে শুভ্রতার পরশ, আছে লাল সাদা শাপলার মোহনীয় প্রকাশ। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে 8ম দিনের প্রচারণা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10ম ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আজকে প্রচারণার 8ম দিনে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। জানেন যে আজকে শুক্রবার বন্ধের দিন, এরপরও কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং ছাত্র দল মিলে কিন্তু নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচনা চালানো হচ্ছে এবং তারা কিন্তু বিল হাতে লিফলেট সহ কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে প্রার্থীদের কাছে যাচ্ছেন, বিভিন্ন হলে হলে যাচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছেন মুরাদ চত্বরে। একই সাথে কিন্তু আমরা একটা জিনিস জানতে পেরেছি, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুলিংয়ের বিরুদ্ধে, অর্থাৎ নারী শিক্ষার্থীদের যারা নারী প্রার্থী রয়েছে তাদের উত্তপ্ত এবং তাদেরকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় মন্তব্য করার প্রতিবাদে কিন্তু আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী নেত্রী মূলত সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 10:30 থেকে 11টার মধ্যে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিন্তু 8ম দিনের মতো নির্বাচন প্রচারণা চলছে। নির্বাচন প্রচারণা চলবে মূলত সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ হাতে আর অল্প কয়েকদিন সময় রয়েছে। এর মধ্যেই নির্বাচনী প্রচারণা সম্পন্ন করতে হবে শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে নির্বাচনী প্রচারণায় কোনো এখনো পর্যন্ত কোনো আইন বা নিয়ম নীতির ব্যত্যয় ঘটেনি। সেই সাথে নির্বাচন নিয়ে খুশি রয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে একই সাথে প্রার্থীরাও খুশি নির্বাচনী প্রচারণা করতে পেরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য জানাতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু পক্ষের বিভ্রান্তিকর প্রচারণা, প্রশাসন নিয়ে বিষোদ্গার এবং অপতথ্য ছড়ানোর প্রবণতায় ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি, আসন্ন রাকসু নির্বাচন এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলেন উপাচার্য।
রাকসু নির্বাচনে সব পক্ষ অংশ নেবে আশা প্রকাশ করে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম সহ সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান হাসান নকিব। তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার। যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুনের ভিতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো। এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নাকি দেব নাকি তোমাদের? সিএমএম আদালতের এজলাসে বিচারকের সামনেই সাংবাদিকদের উপর আইনজীবীদের হামলার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিন্দা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদও। ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবিত সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়ন হলে এমন অঘটন সম্ভব হতো না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলার ঘটনার পর থেকেই বইছে সমালোচনার ঝড়। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ। সাংবাদিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে পোস্ট করছেন অনেকে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের হামলায় জড়িত এক আইনজীবীর নাম ও ছবি পোস্ট করেন। আদালত কক্ষে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। লেখেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের যে প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশন থেকে দেয়া হয়েছিল সেটি এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো প্রক্রিয়া ঝুলে গেছে। আইনটি হলে আদালতে এমন অঘটন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন কামাল আহমেদ। এছাড়া আইনটির প্রয়োজনীয়তা স্বীকার করলে অবিলম্বে অধ্যাদেশ হিসেবে জারি করার দাবি জানানো উচিত বলেও উল্লেখ করেন তিনি। আদালতে বর্বরচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম এসআরএফ। বৃহস্পতিবার রাতে এসআরএফ এর সভাপতি মাসুদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য বর্বরচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আইনজীবীরা চড়াও হন গণমাধ্যম কর্মীদের ওপর। এ সময় সময় সংবাদের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়ামকেও মারধর করেন আইনজীবীরা। হট্টগোলের মাঝে আদালত ছাড়েন ম্যাজিস্ট্রেট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় অমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে 2রা আগস্ট একটি সামরিক উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে 39 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সম্প্রতি বিভিন্ন সময় 157 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার 30 জনকে নিয়ে এই সংখ্যা দাঁড়ালো 187। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর 29 জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এছাড়া এদিন আলাদা ফ্লাইটে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয় 163 বাংলাদেশি নাগরিককে। সেপ্টেম্বর অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর সতর্কতা হিসেবে জ্বর আসার দ্বিতীয় দিনে করাতে হবে রক্ত পরীক্ষা। ডিএনসিসি হাসপাতাল, মহাখালী। সম্প্রতি এই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুতে জ্বর, বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। 15 দিন জ্বরে ভোগার পরে ওনারে মুন্সিগঞ্জে ভর্তি করার পরে মুন্সিগঞ্জে রাখছে। গতকালকে রাত্রে আর কি ওনার এখানে 5 দিন ধরে আমার চাচার আর কি জ্বর ছিল। জ্বর থাকার পরে আপনার গতকালে ব্লাড মাল্টিনেস 55,000 ছিল। শরীর ব্যথা ছিল আর ইয়া ছিল,
প্রেশার লো হয়ে গেছে একবার। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজ থেকেই ওষুধ খেয়ে ডেকে আনছেন বিপত্তি। তাই জ্বরের দ্বিতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন, এটা তো আসলে প্রথম 5 দিন তো শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাবে, এটাই কিন্তু চিকিৎসা, মূলত চিকিৎসা। তো এটার জন্য তো আসলে ফার্মেসির ওদিকে গিয়ে অনেক বেশি ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। বরং বেশি ওষুধ খেলে আরও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনাটাই বেশি। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর ঢাকার বাইরে মারা গেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছেন বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত 800 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরেই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সেই প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনাল বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অবশ্য অত্যাধুনিক ক্রেনের পাশাপাশি যন্ত্রপাতি স্থাপনের জন্য মার্কস লাইন এপিএম টার্মিনালের চাহিদা রয়েছে অন্তত 50 একর জায়গা। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ওই এলাকায় 15,000 কন্টেনার ধারণ ক্ষমতার 22 একর জায়গার উপর একটি নতুন ইয়ার্ড নির্মাণের কাজ শুরু করেছে। তারা এখানে প্রায় 7 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে। বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজের খুব কাছেই এই টার্মিনাল হতে যাচ্ছে। এছাড়া বন্দরের জেটিতে প্রবেশের ক্ষেত্রে 2টি বিপজ্জনক বাঁক এড়ানোর সুযোগ রয়েছে। এমনকি নাব্য সংকটের জটিলতা না থাকায় ভিড়তে পারবে যে কোনো গভীরতার জাহাজ। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের। 1.5 বছর আগে অপারেশনে যাওয়া সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের পতেঙ্গা কন্টেনার টার্মিনালের পাশে গড়ে উঠবে ডেনমার্কের মার্কস লাইনের এই টার্মিনাল। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরের মোহনা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরের এই প্রতিটি জমিতে লালদিয়ার টার্মিনাল গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক ক্ষোভ, গুরুতর থেকে সামান্য কারণে শরীয়তপুরে ঘটছে হত্যার মতো নৃশংসতা। গত 8 মাসে জেলায় 26টি হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধ বিশ্লেষক আর সচেতন মহল বলছেন সামাজিক মূল্যবোধের অভাবে আইন নিজের হাতে তুলে নেয়াই এর পেছনে দায়ী। আর সব হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে দ্রুত অভিযোগ
কাগজপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিএম ইসরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। জমি সংক্রান্ত দ্বন্দ্ব ও ডাকাত সন্দেহে সদর উপজেলায় ৫ জন, মসজিদ কমিটি ও বয়ান নিয়ে দ্বন্দ্বে জাজিরায় ৫ জন, পূর্বশত্রুতার জেরে নাজিরায় ৪ জন সহ চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শরীয়তপুরে হত্যাকাণ্ড ঘটেছে ২৬টি। পুলিশের তথ্য বলছে জেলায় ৮টি থানার মধ্যে ৬টিতে প্রতি মাসে রোজ হচ্ছে খুনের মামলা। পরিসংখ্যান বলছে গড়ে প্রতি মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৩টির বেশি। এদিকে আকস্মিক খুনের ঘটনা বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা। এলাকাবাসী বলছেন মানুষের মধ্যে মূল্যবোধ ফিরিয়ে আনতে করতে হবে নৈতিকতার চর্চা। সুন্দরভাবে কলেজ আসছে, কিন্তু এই সুন্দরভাবে বাসায় ফিরতে পারবো কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। আমাদের নিশ্চয়তার ক্ষেত্রে হচ্ছে প্রশাসনের বা হচ্ছে সরকারের, আমি মনে করি যে আরেকটু সচেতন হওয়া উচিত। আসলে মানুষ যদি নীতি নৈতিকতার চর্চা করে তাদের জীবনে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড হওয়ার সুযোগ নেই। অপরাধ নির্মূলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান আইনজীবীদের। এই ধরনের হত্যাকাণ্ড থেকে বা এই ধরনের নৃশংস কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত। এদিকে প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতের আশ্বাস পুলিশ সুপারের। বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। পুলিশের তথ্য মতে শরীয়তপুরে চলতি বছরে ২৬টি খুনের মামলার মধ্যে অভিযোগপত্র দাখিল হয়েছে 4টি, চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে 2টি এবং তদন্তাধীন 20টি মামলা। সময় সংবাদ, শরীয়তপুর। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছেন স্থানীয়রা। কস্তুরাঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে বাঁকখালী নদীর যে অবৈধ উচ্ছেদ, দখলদারদের যে উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদ কার্যক্রমের আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন, যে স্থানীয় জনতার যে আন্দোলন সেটি বেড়েছে এবং আজকে শহরের যে প্রধান যে 4টা রাস্তার মোড় রয়েছে সেই ঘুমগাছতলায় এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। এখানে টায়ার জেলে মানুষজন রাস্তায় নেমে এসেছে, পাশাপাশি যে ঠেলাগাড়ি রয়েছে সেই ঠেলাগাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এখন আমরা যে অবস্থানে রয়েছি সেটি হচ্ছে বিমানবন্দর সড়ক। সেই বিমানবন্দর সড়কে আসলে যে জনগণ সেই রাস্তায় নেমে এসেছে জনতা, এবং তার পাশাপাশি যে সেনাবাহিনী তাদের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে। এভাবেই কিন্তু আন্দোলন চলছে। আমরা যদি বলতে যাই বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে গত 5 দিন ধরে কিন্তু আন্দোলন কক্সবাজারে বাঁকখালী নদীর যে অবৈধ দখল, যে প্রায় 300 দখলদার রয়েছে, সেই দখলদারের প্রথম 2 দিন 70 একর জায়গা উদ্ধার করা হয়েছে, নদীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় দিন এসে পেশকার পাড়ায় যখন উচ্ছেদ কার্যক্রমে যায় তখনই কিন্তু আন্দোলন শুরু হয়। জনতার বাঁধার মুখে কিন্তু তৃতীয় দিন আর কোনো উচ্ছেদ কার্যক্রম চালাতে পারেনি। আজকে 4র্থ দিনও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে, কিন্তু পঞ্চম দিন যেহেতু এসেছে, পঞ্চম দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কথা, সেই উচ্ছেদ কার্যক্রমে যাওয়ার আগেই কিন্তু রাস্তায় যে কক্সবাজার সড়কটি রয়েছে প্রধান সড়ক, সেই সড়কে নেমে এসেছে কয়েকটি এলাকার মানুষজন। তারা এসে একদিকে টায়ার জ্বালিয়ে যেমন আন্দোলন করছে, ঠিক তেমনি বাঁশ রয়েছে, বাঁশ ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে, ঠেলাগাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টায়ারগুলো এনে স্থানীয় জনতা কিন্তু রাস্তার উপর তারা জ্বালিয়ে দিচ্ছে, সেই দৃশ্যগুলো দেখছি। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে রাস্তায় নেমে এসেছে মানুষজন। তারা তাদের দাবি যাতে কোনোভাবে যে নুনিয়ারছড়া যে আজকে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটি যাতে বন্ধ করা হয়, এবং যতক্ষণ পর্যন্ত না জনগণ যেহেতু যতক্ষণ পর্যন্ত না এই যে উচ্ছেদ কার্যক্রম পুনর্বাসন করা না হবে ততক্ষণ পর্যন্ত যাতে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা হয় সেই বিষয়টি বারবার বলছে। আমরা লক্ষ্য করছি জনতার মানুষজনের যে রাস্তায় নেমে আসা সেটি বাড়ছে এবং আন্দোলনের মাত্রাও বাড়ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।
সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দেশের বাইরের খবর, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পাঠানো হয়েছে ওষুধ, শুকনো খাবার সহ 11 টন সহায়তা। সকাল 8টায় ত্রাণ বহনকারী বিমানটি সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন 16 সদস্যের প্রতিনিধি দল। এ যেন এক মৃত্যুপুরী, যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার। চারদিকে শুধু কান্না আর বেঁচে থাকার আকুতি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলো প্রহর গুনছে একটু আশ্রয়ের। 6 মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান যেন ধ্বংসস্তূপ। হাজারো ঘরবাড়ি ভেঙে নিঃশেষ বহু পরিবার। এই সময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সকাল 8টায় ত্রাণ নিয়ে ঢাকা সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। উড্ডয়নের আগে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক। বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেন, বৈশ্বিক যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আচ্ছা, আমাদের আজকে যে টিমটা যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে, এখানে 16 জন সদস্য রয়েছে। আমাদের এখানে এয়ার ক্রু রয়েছেন 14 জন। এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জোড়া গোলে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। দেশের মাটিতে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপ জয়ী তারকার নৈপুণ্যে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির বিশেষ দিনে হাজির ছিলেন পরিবার ও বন্ধুরাও। আতশবাজি আর মনোমুগ্ধকর আয়োজনে মেসির বিশেষ ক্ষণ স্মরণীয় করে রাখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।